পিঁপড়া হুমায়ূন আহমেদের গল্প। পৃথিবীর ক্ষুদ্রতম এক প্রাণী পিঁপড়া, দেখতে ছোট কিন্তু চলার মধ্যে এক আশ্চর্য নিয়ম, সমাজ আর জেদ। হুমায়ূন আহমেদের লেখায় গল্পে পিঁপড়া শুধু একটি পতঙ্গ নয়, এ যেন মানুষের জীবনের, অস্তিত্বের এবং একাকিত্বের প্রতীক। এই গল্পে নেই বড় কোনো নাটকীয়তা, নেই বাহুল্য, তবুও প্রতিটি লাইন যেন জড়িয়ে থাকে এক গভীর ভাবনায়। আমরা কিভাবে বেঁচে থাকি আর কিভাবে বাঁচতে চাই, চলুন শুনে নিই এক সরল কিন্তু গভীর গল্প, পিঁপড়া, হুমায়ূন আহমেদের নিজস্ব কথার জাদুতে। আপনার অসুস্থতা কি বলুন? রুগী কিছু বলল না, পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো। ডাক্তার নুরুল আফসার, এমআরসিপি ডিপিএস, অত্যন্ত বিরক্ত হলেন। তার বিরক্তির ৩টি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ৮টা বেজে গেছে, রুগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে, আজ তার শালিকার জন্মদিন। দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রুগী তিনি পছন্দ করেন না, এরা হয় বেশি কথা বলে, নয় একেবারেই কথা বলে না। ভিজিটের সময় খুব দরদাম করার চেষ্টা করে, হাত কচলে মুখে তেলতেলে ভাব ফুটিয়ে তোলে, কিছু কম করা যায় না ডাক্তার সাহেব, গরিব মানুষ। আজকের এই রুগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয়, তবু ডাক্তার নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে। লোকটির চেহারা নির্বোধের মতো। এই ধরনের লোক নিজের অসুস্থতাও ঠিকমতো বলতে পারে না, অন্য আরেকজনের সাহায্য লাগে। বলুন, তাড়াতাড়ি বলুন, আমার অন্য কাজ আছে। লোকটি কিছু বলল না, গলা খাখারি দিয়ে সঙ্গীর দিকে তাকালো। ভাবনাটা এরকম যে অসুস্থের কথাবার্তা সঙ্গীটিই বলবে। সেও কিছু বলছে না। ডাক্তার নুরুল আফসার হাত ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললেন, গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না, তাদের অসুখ অনুমানে ধরতে হয়। আপনি তো আর গরু ছাগল না, চুপ করে আছেন কেন? নাম কি আপনার? রুগী কিছু বলল না। তার সঙ্গী বলল, উনার নাম মকবুল, মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া। নামটাও অন্য আরেকজনকে বলে দিতে হচ্ছে। আপনি কি কথা বলতে পারেন না পারেন না? পারি। কি নাম আপনার? মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া। বয়স কত? 52। আপনার সমস্যাটা কি? রুগী মাথা নিচু করে ফেলল। নুরুল আফসার সাহেবের ধারণা হল অস্বস্তিকর কোনো অসুখ, যার বিবরণ সরাসরি দেওয়া মুশকিল। সময় দিতে পারব না, আমাকে এক জায়গায় যেতে হবে। যদি কিছু বলার থাকে এক্ষুনি বলবেন, বলার না থাকলে চলে যান। রুগী আবার গলা খাখারি দিল। তার সঙ্গী বলল, ওনার অসুখ কিছু নাই। অসুখ কিছু নেই, তা এসেছেন কেন? উনিরা পিঁপড়ায় কামড়ায়। কি বললেন? পিঁপড়ায় কামড়ায়, পিপিলিকা। ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না, রোগীদের সঙ্গে রাগারাগি করা চলে না, এতে পসার কমে যায়। রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়াও পুরোপুরি নিষিদ্ধ। রোগের ধরন যতই অদ্ভুত হোক, ভান করতে হয় যে এ জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন। নুরুল আফসার সাহেব ডাক্তারের এইসব সহজ নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মানেন। আজ মানতে পারলেন না। ধমকের স্বরে বললেন, পিঁপড়ায় কামড়ায় মানে? রোগী পকেটে হাত দিয়ে এক টুকরা কাগজ বের করে বলল, চিঠিটা পড়েন, চিঠির মধ্যে সব লেখা আছে। কার চিঠি? কাশেম সাহেবের। কাশেম সাহেব? এমবিবিএস ডাক্তার, আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার। উনি আপনার কাছে আমারে পাঠাইছেন, বলেছেন নাম বললে আপনি চিনবেন, উনি আপনার ছাত্র। নুরুল আফসার সাহেব কাশেম নামের কোনো ছাত্রের নাম মনে করতে পারলেন না। কাশেম বহুল প্রচলিত নামের একটি, ক্লাসে প্রতি বছরই ২-১ জন কাশেম থাকে। এ কোন কাশেম কে জানে? স্যার চিনেছেন? চিনি না বলাটা ঠিক হবে না, পুরানো ছাত্ররা রুগী পাঠায়, এদেরকে খুশি রাখা দরকার। কাজেই আফসার সাহেব শুকনো হাসি হেসে বললেন, হ্যাঁ চিনেছি। কি লিখেছে দেখি? উনি স্যার আপনাকে সালাম দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, দেখি চিঠিটা দেখি। চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হল। বাঙালি জাতির সবচেয়ে দোষ হল এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না। 2 পাতার এক চিঠি ফেদে বসেছে। তিনি পড়লেন, পরম শ্রদ্ধেয় স্যার, আমার সালাম জানাবেন। আমি 73 ব্যাচের ছাত্র। আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন। আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম। সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত করেছিলেন। আশা করি আপনার মনে পড়েছে। যাই হোক, আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি। মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি। সে বছর 4 ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে।
একে ব্যাধি বলা যাবে না, কিন্তু অন্য কোনো নামও আমি পারছি না। ব্যাপারটা হচ্ছে তাকে সবসময় পিঁপড়ায় কামড়ায়। বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে হয়তো হাস্যকর মনে হচ্ছে। শুরুতে আমার কাছেও মনে হয়েছিল। আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি। এতদিনে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে। আমি নিজে লক্ষ্য করেছি মকবুল সাহেব কোথাও বসলেই সারি বেধি টিপড়া তার কাছে আসতে থাকে। পীর, ফকির, তান্ত্রিক, ঝাড়ফুঁক জাতীয় আদি ভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে, কোনো লাভ হয়নি। আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম। আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না। বিনীত, আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাসেম, ব্লু স্টার ফার্মেসি, নান্দাইল, কেন্দুয়া। ডাক্তার সাহেব রুগীর দিকে তাকালেন। রুগী পাথরের মতো মুখ করে বসে আছে, গায়ে ফতুয়া ধরনের জামা, পরনের লুঙ্গি। অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয়। ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না। কিছু একটা বলতে হয়। মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এ জাতীয় উদ্ভট ঘটনার কোনো মানে হয়? পিঁপড়ায় কামড়ায় আপনাকে? জি স্যার, কোনো এক জায়গায় বসে থাকলেই পিঁপড়া এসে ধরে। নুরুল আফসার সাহেব একবার ভাবলেন, বলবেন, আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া ছেকে ধরবে? শেষ পর্যন্ত বললেন না। বড় কষ্টে আছি স্যার, যদি ভালো করে দেন সারা জীবন কেনা গলাম হয়ে থাকব। টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার, টাকা যা লাগে লাগুক। আপনার কি অনেক টাকা? জি স্যার। কি পরিমাণ টাকা আছে? রোগী কোনো জবাব দিল না। রোগীর সঙ্গে বলল, মকবুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না, লাখ দুই উনার হাতের ময়লা। নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন। লাখ টাকা, ফতুয়া গায়ে লুঙ্গি পড়ার কি লোকটার হাতের ময়লা? এটা বিশ্বাস করতে কষ্ট হয়। তিনিও নিজ ধনবান ব্যক্তি। ফিক্সড ডিপোজিট তার 12 লাখ টাকার মতো আছে। এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে। ভোর 6টা থেকে রাত 12টা, এক মুহূর্তের বিশ্রাম নেই। একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান। সকালের ফ্লাইটে চিটাগাং যান, লাস্ট ফ্লাইটে ফিরে আসেন। ওখানকার একটা ক্লিনিকে বসেন। ওই ক্লিনিকে তিনি কনসালটেন্ট ফিজিশিয়ান। আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো কাজকর্ম করে। ভিক্ষুকের মতো এই লোক এত টাকা করে কি করে? নুরুল আফসার সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল। মকবুল ক্ষীণ স্বরে বলল, রোগটা যদি সারিয়ে দেন। এটা কোনো রোগ না। আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার পিঁপড়া এসে কামড়ায়। অসুস্থতা আপনার মনের। আমি সাইকিয়াট্রিস্টের কাছে লিখে দিচ্ছি, তার সঙ্গে কথা বলুন। আপনার যে সমস্যা, এই সমস্যার সমাধান আমার কাছে নেই। নুরুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন না, কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল। তিনি দেখলেন টেবিলের উপর রাখা মকবুলের ডান হাতের দিকে এক সারি লাল পিঁপড়া এসেছে। পিঁপড়ারা সচরাচর এক লাইনে চলে, এরা 3টি লাইন করে এসেছে। ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মকবুলও তাকাল পিঁপড়ার শাড়ির দিকে। সেই কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না। নুরুল আফসার সাহেব বললেন, এই পিঁপড়াগুলা কি আপনার দিকে আসছে? জি স্যার। বলেন কি? পায়েও পিঁপড়া ধরেছে, এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার। নুরুল আফসার সাহেব কাছে এগিয়ে এলেন, উঁচু হয়ে বসলেন। সত্যি সত্যি দুসারি পিঁপড়া লোকটার পাড় দিকে এগুচ্ছে। মকবুল সাহেব? জি স্যার। আমার একটা জরুরি কাজ আছে, চলে যেতে হচ্ছে। আপনি কি কাল একবার আসবেন? অবশ্যই আসব, যার কাছে যাইতে বলেন যাব। বড় কষ্টে আছি স্যার, রাতে ঘুমাইতে পারি না, নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে যায়। আপনি কাল আসুন, কাল কথা বলবো। জি আচ্ছা। মকবুল উঠে দাঁড়াল। পর মুহূর্তে যে ঘটনাটি ঘটল তার জন্য নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তার কারণ হল মকবুল কিছুক্ষণের জন্য হলেও বদ্ধ উন্মাদ হয়ে গেছে। চিন্তা করার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে। তিনি দেখলেন হিংস্র ভঙ্গিতে লাপিয়ে লাপিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে। একসময় সে হুমড়ি খেয়ে পড়ল টেবিলে, 2 হাতে পিষে ফেলল পিঁপড়ার শাড়ি। মকবুলের মুখ গামে চটচট করছে, চোখের তারা ঈষৎ লালচে, হিস হিস শব্দ করছে এবং নিচু গলায় বলছে, হারামজাদা, হারামজাদা। তার সঙ্গী কিছুই বলছে না। সে তারা নিচু করে দেশলাইয়ের কাটি দিয়ে দাঁত খুঁচাচ্ছে। তার ভাবভঙ্গি দেখে মনে হওয়া স্বাভাবিক যে এই জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত। এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না। নুরুল আফসার সাহেব শালির জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন। রুগীর দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। তার 2জন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসেছে। তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি। মকবুল একটা হঠাৎ করেই শান্ত হয়ে গেল। নিচু গলায় বলল, স্যার মনে কিছু নিবেন না, এই পিঁপড়ার ঝাঁক আমার জীবন শেষ করে দিছে। হারামজাদা পিঁপড়া, 1 গ্লাস ঠান্ডা পানি দিবেন?
ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো। একটা ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে, এই আনন্দে সে আনন্দিত। মকবুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল, পানি মুখে দিল না, মাথা নিচু করে বিড়বিড় করে বলল, যেইখানে যাই সেইখানে পিঁপড়া, কি করব কন? যে খাটে ঘুমাই সেই খাটের পায়ার নিচে বিরাট বিরাট মাটির সরা ভর্তি পানি, তাতেও লাভ হয় না। লাভ হয় না? জি না, কেমনে কেমনে জানি বিছানায় পিঁপড়া উঠে, ঘণ্টায় ঘণ্টায় বিছানার চাদর বদলাইতে হয়। বলেন কি? সত্যি কথা বলতেছি জনাব, এক বর্ণ মিথ্যা না। যদি মিথ্যা হয় তাহলে যেন আমার শরীরে কুষ্ঠ হয়। আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না, জায়গা বদল করতে হয়। আমার জীবন শেষ। ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না, এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে। এটাই স্বাভাবিক। গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে। প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে। চিকিৎসায় কোনো ত্রুটি করি নাই জনাব। কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখি, যদি গন্ধে পিঁপড়া না আসে। প্রথম 2-1 দিন লাভ হয়, তারপর হয় না, পিঁপড়া আসে। এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই, যে যা বলেছি মাখিছি। একজন বলল, বাদুরের গু শরীরে মাখলে আরাম হইব, সেই বাদুরের গুও মাখলাম। এর চেয়ে জনাব আমার মরণ ভালো। ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বললেন, বাসায় টেলিফোন করে দাও যে আমি আর্জেন্ট ঝামেলায় আটকা পড়েছি, আসতে দেরি হবে, আর আমাদের চা দাও। আপনি চা খান? জি, চা খাই। চা খেতে খেতে বলুন, কিভাবে এটা শুরু হলো? প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো? একটু গোপনে বলতে চাই জনাব। গোপনে বলার ব্যাপার আছে কি? জি আছে। বেশ, গোপনেই বলতেন, আগে চা খান। লোকটি চা খেল নিঃশব্দে। চা খাবার সময় একটিও কথা বলল না। তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে। ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে, ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায়। তখন কথা বলে তার সঙ্গী, এখন সঙ্গীই কথা বলছে। ডাক্তার সাহেব, সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায়, সেটাই তো বলা হয় নাই। মকবুল ভাই, ওই চিকিৎসার কথা বলেন। তুমি বলো। এই চিকিৎসা মকবুল ভাই নিজেই বাহির করেছে, বিষে বিষক্ষয় চিকিৎসা। গুড়ের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে। মকবুল ভাই করলেন কি, সারা শরীরে গুড় মাখলেন। এতে লাভ হয়েছিল, 7 দিন কোনো পিঁপড়া আসে নাই। মকবুল গভীর গলায় বলল, 7 দিন না, 5 দিন। ডাক্তার সাহেব বললেন, 5 দিন পরে আবার পিঁপড়া আসা শুরু হলো? জি। পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করেছেন? জি। নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়েক দিন ছিলাম, 3 দিন আরামই ছিলাম, 6 দিনের দিনে পিঁপড়া ধরল। সেখানে পিঁপড়া গেল কিভাবে? জানি না জনাব, অভিশাপ। কিসের অভিশাপ? আপনারে গোপনে বলতে চাই। ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন। পুরো ব্যাপারটাই এখন তিনি উৎসাহ পেতে শুরু করেছেন। শালির জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে, খানিকটা অস্বস্তি বোধ করছেন। এ পর্যন্তই কিছু না। কোনো রোগীর ব্যাপারে এ জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি। অবশ্যই এই লোকটিকে রোগী বলতেও বাঁচছে। কাউকে পিঁপড়ে ছেঁকে ধরে এ নিশ্চয় কোনো রোগব্যাধির পর্যায়ে পড়ে না। ঘর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে, মকবুলের সঙ্গীও নেই। দরজা ভেজানো। মকবুল নিচু গলায় কথা শুরু করল, জনাব, আমি আপনারে আগেই বলছি, আমি টাকা পয়সা ওলা লোক। আমাদের টাকা পয়সা আজকালকার না, ব্রিটিশ আমলের। আমাদের দাদাজান পাকা দালান দেন। দাদাজানের 2টা হাতি ছিল, একটার নাম ময়না, অন্যটার নাম সুরভি, 2টাই মাদি হাতি। ওই প্রসঙ্গ থাক, আপনার পিঁপড়ার প্রসঙ্গে আসুন। আসতেছি। আমি পিতামাতার একমাত্র সন্তান, বিরাট ভূসম্পত্তির মালিক। টাকা পয়সা, ক্ষমতা, এইসব জিনিস বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না। আমারও ঠিক ছিল না। আপনারা যারে চরিত্র দোষ বলেন তাই হইল। 15-16 বছর বয়সেই বিরাট বাড়ি, সুন্দরী মেয়ে ছেলের অভাব ছিল, দাসীবান্দি ছিল, দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বউরা ছিল। আমাকে একটা কঠিন কথা বলার বা শাসন করার কেউ ছিল না। আমার মা অবশ্য জীবিত ছিলেন। কেউ কেউ তার কাছে বিচার নিয়ে গেছে, লাভ হয় নাই, উল্টা আমার ধমক খাইছে। আপনি বিয়ে করেননি? জি, বিবাহ করেছি। বিবাহ করব না কেন? 2টি বিবাহ করেছি, সন্তানাদি আছে। স্বভাব নষ্ট হইলে বিয়ে শাদী করলেও ফায়দা হয় না। মেয়ে ছেলে দেখলে
আপনি আসল জায়গায় আসুন, আজেবাজে কথা বলে বেশি সময় নষ্ট করছেন। জি আসুতেছি। বছর 5 আগে আমার দূর সম্পর্কেও এক বোনের মেয়ের ওপর আমার চোখ পড়ল। 14-15 বছর বয়স, গায়ের রং একটু ময়লা, কিন্তু স্বাস্থ্য ভালো। আমার চরিত্র তো কারো অজানা না। মেয়ের মা মেয়েকে আগলিয়ে রাখে, খুবই বজ্জাত মা। মেয়েকে নিয়ে আমার মার ঘরের মেঝেতে ঘুমায়। এত কিছু কইরাও লাভ হইছে না। এক রাতে ঘটনা ঘটে গেল। কি বলছেন, ঘটনা ঘটে গেল? জি। আশ্চর্য ব্যাপার, আপনি যেটা বলেছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার। জিনিসটা তুচ্ছ অবশ্যই না। হ্যাঁ 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 হ্যাঁ। হাসবেন না, হাসির কোনো ব্যাপার না। জি আচ্ছা, তাহলে বলুন। ওই বজ্জাত মা সেই রাইতেই মেয়েটারে ইঁদুর মারার বিষ খাওয়ায়া দিল, আর নিজে একটা দড়ি নিয়ে বাড়ির পিছনে একটা আম গাছে ফাঁসি নিল। আমারে বিপদে ফেলার চেষ্টা, আর কিছু না। মাগি চূড়ান্ত বজ্জাত। আমি চিন্তায় পড়লাম, 2টা মৃত্যু সোজা কথা না, থানা পুলিশ হবে। পুলিশ তো এই জিনিসটাই চায়, এরা বলবে খুন করা হয়েছে। আপনি খুন করেননি? আরে না, খুন করব কি জন্যে? আর যদি খুনের দরকারও হয়, নিজের ঘরে খুন করব? কাউকে খুন করতে হইলে জায়গার অভাব আছে? খুন করতে হয় নদীর উপরে, রক্ত ধুয়ে ফেলা যায়। তারপর লাশ বস্তার ভিতর ভৈরা চুন মাখায়ে 4-5টা ইট বস্তার ভিতর দিয়ে বিলে ফালায় দিতে হয়। এই জন্মের জন্যে নিশ্চিন্ত, কোনো সমন্দির পুত কিছু জানব না। আপনি খুনও করেছেন? জি না, দরকার হয় নাই। যেটা বলতেছিলাম সেইটা শুনেন। ঘরে 2টা লাশ। আমি বললাম, খবরদার, লাশের গায়ে কেউ হাত দিবা না, যেরকম আছে সেরকম থাক। আমি নিজে গিয়ে থানার ওসি সাহেবরে আনতাছি। ওসি সাহেব আইয়া যা করার করব। থানা আমার বাড়ি থাইকা 15 মাইল দূর। পানসি নৌকা নিয়ে গেলাম। দারোগা সাহেব আর থানা স্টাফের জন্য 5,000 টাকা নজরানা নিয়ে গেলাম। গিয়ে দেখি বিরাট সমস্যা। দারোগা সাহেব গিয়েছেন বেয়ালখালীর ডাকাতি মামলার তদন্তে। ফিরলেন পরের দিন। তারে নিয়ে আমার বাড়িতে আসতে লাগলো 3 দিন। বর্ষাকাল, গরমের দিন। 3 দিনেই লাশ পইচা গেছে, বিকট গন্ধ। দারোগা সাহেবরি নিয়া কাঁঠাল গাছের কাছে গিয়ে দেখি অদ্ভুত দৃশ্য। লাখ লাখ লাল পিঁপড়া লাশের শরীরে, মনে হইতেছে মাগির সারা শরীরে লাল চাদর। মেয়েটারও একই অবস্থা, মুখ হাত পা কিছুই দেখা যায় নাই, পিঁপড়ায় সব ঢাকা। মাঝে মাঝে সবগুলি পিঁপড়া যখন একসাথে নড়ে তখন মনে হয় লাল চাদর, কেউ যেন ঝাড়া দিল। দারোগা সাহেব তিক্ত গলায় বললেন, আপনি তো দেখি খুবই বদলোক। জি না, আমার মতো টোকা পয়সা যারার থাকে তারা আরও বদ হয়, আমি বদ না। তারপর কি ঘটনা সেইটা শুনেন। আমি একটা সিগারেট ধরাইলাম। সিগারেটে আগুন ছোঁয়ানোর সাথে সাথে মেয়েটার শরীরে সবগুলি পিঁপড়া নড়ল। মনে হলো যেন একটা বড় ঢেউ উঠল। তারপর সবগুলি পিঁপড়া একসাথে মেয়েটারে ছেঁড়া নিচে নামল। মেয়েটার মুখ সব খায় ফেলেছে, জায়গায় জায়গায় হাড় বের হয়ে গেছে। দারোগা সাহেব রুমাল দিয়ে নাক চেপে বললেন, মা বোদেলাইহি। তারপর অবাক হয়ে দেখি সবগুলি পিঁপড়া একসাথে আমার দিকে আসতেছে। ভয়ঙ্কর অবস্থা। আমি দৌড় দিয়ে বাইরে আসলাম। কিছুক্ষণের মধ্যে পিঁপড়াগুলি বাইরে আসলো, মনে হলো আমারে খুঁজতেছে। সেই থাইকা শুরু, যেখানেই যাই পিঁপড়া। জনাব, আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায়? খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই। খান। শুকর আলহামদুলিল্লাহ। মকবুল সিগারেট ধরালো। তার মুখ বিষণ্ণ, সে আনাড়িদের মতো ধোঁয়া ছাড়ছে, খুক খুক করে কাশছে। খানিকটা দম নিয়ে বলল, আমার কাশি ছিল না, এখন কাশি হয়েছে। নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে, ওরা ওইখানে বসবাস করে। কেমনে বুঝলাম জানেন? কাশির সাথে রক্ত আসে, আর আসে মরা পিঁপড়া। ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মকবুল সিগারেটে লম্বা টান দিয়ে বলল, সিগারেট খাইতেছি যাতে ভালোমতো কাশি ওঠে। কাশি উঠলে কাশির সাথে পিঁপড়া আর পিঁপড়ার ডিম বাইর হবে। আপনি দেখবেন নিজের চোখে। আমি ঘোষণা দিছি যে আমারে পিঁপড়ার হাত থেকে বাঁচাইব, তারে আমি নগদ 2 লাখ দেমু। আমি বদলোক হইতে পারি,
কিন্তু আমি কথার খেলাপ করি না। আমি টাকা সাথে নিয়ে আসছি, আপনি আমারে বাঁচান। ডাক্তার সাহেব কিছু বললেন না। তিনি তার বিশাল সেক্রেটারিয়েট টেবিলের উপরের কাঁচের দিকে তাকিয়ে আছেন। মকবুলের বাম হাত টেবিলের উপর। 2 সারি পিঁপড়া টেবিলের দুপ্রান্ত থেকে সেই হাতের দিকে এগোচ্ছে। মকবুলেরও সেই দিকে চোখ পড়ল। সে ছোট নিঃশ্বাস ফেলে বলল, আপনার কিছু করা সম্ভব না, ঠিক না ডাক্তার সাব? হ্যাঁ, ঠিক। আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে। মকবুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়ার শাড়ি দুটির দিকে তাকিয়ে আছে। তার চোখ চকচক করছে। সে তার বাম হাতটা আরেকটু এগিয়ে দিয়ে নিচু গলায় বলল, নে খা। পিঁপড়ারা মনে হলে একটু থমকে গেল। গা বেয়ে উঠল না, কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগল। মকবুল বলল, নিজ থাইক্কা খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে, সঙ্গে সঙ্গে শরীরে উঠে না, সলাপ পরামর্শ করে। এই দেখেন ডাক্তার সাব, উঠতেছে না। তাই তো দেখছি। 2-1 মিনিটের ব্যাপার, 2-1 মিনিটে সলাপ পরামর্শ শেষ হইব, তখন শরীরে উঠা শুরু হইব। হলও তাই। ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার দল মকবুলের বাঁ হাতেই উঠতে শুরু করেছে। 2টি শাড়ি ছাড়াও নতুন 1 শাড়ি পিঁপড়া রওনা হয়েছে। এই পিঁপড়াগুলির মুখে ডিম। ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলি যাচ্ছে কেন। এটা চায় কি? কে তাদের পরিচালিত করছে? কে সেই সূত্রধর?